রাজধানীর পল্লবীতে শিশু হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ, দ্রুত চার্জশিট দেওয়ার নির্দেশ আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর। হাম উপসর্গে আরো 7 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি 1600-র বেশি। ঈদের ছুটিতেও টিকা কর্মসূচি চলবে। পাইকারির পর খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিতরণ কোম্পানির, অযৌক্তিক বলছে ক্যাব, কমানোর দাবি। দেশে বেসরকারি বিনিয়োগ 11 বছরের সর্বনিম্ন, চলতি অর্থ বছরে এপ্রিল পর্যন্ত রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার মাত্র 65%। এবং ঈদ উপলক্ষে জমে উঠেছে রাজধানীর পশুর হাট, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছে গরু, ক্ষতির শঙ্কায় বিক্রেতারা। সংবাদ রাতে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাজি। এবারে থাকছে বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রাবিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে বাংলাদেশ। ধর্ষকের বিচার নিশ্চিতে পল্লবী থানা ঘেরাও সহ বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে চট্টগ্রাম, নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে। চলমান পরিস্থিতির মধ্যেই চট্টগ্রামে ধর্ষণের শিকার হয়েছে 4 বছরের আরেক শিশু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একের পর এক শিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হওয়ায় স্তব্ধ সারা দেশ। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা পাশের ফ্ল্যাটের প্রতিবেশী কর্তৃক ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর পালিয়ে যায় ধর্ষক সোহেল রানা। পরে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ধর্ষক সোহেল রানা। পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর পল্লবী থানা ঘেরাও করে বিক্ষোভ করে এলাকাবাসী। এ সময় রামিসা হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহেল রানাকে কারাগারে না রেখে দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান বিক্ষোভকারীরা। মৃত্যুদণ্ড, এখন মৃত্যুদণ্ড আপনারা যদি জনতার হাতে তুলে দিতে চান তাহলে দিতে পারেন, আর যদি তা না দিতে চান তাহলে এখন সবাই স্মার্টফোন চালায়, মোবাইলে দেখবে যেন ফাঁসি হয়েছে। এই নৃশংস ঘটনার বিচার দাবিতে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে নোয়াখালীর সর্বস্তরের জনগণ। এই সময় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা। শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, সন্ত্রাস সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর মহিলা বিভাগ। চলমান এই পরিস্থিতির মধ্যেই চট্টগ্রামে ধর্ষণের শিকার হয়েছে আরো এক 4 বছরের শিশু। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর পল্লবীর শিশু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করছে এলাকাবাসী। সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মেহেদী, এলাকাবাসীর বিক্ষোভ সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কালশী এলাকায় এবং আমরা জানি যে শিশুকন্যার রাইসা হত্যার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখানে সন্ধ্যা থেকে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে স্থানীয়রা এবং পরবর্তীতে কালশীর যে মূল সড়কটি রয়েছে সেটি কিন্তু প্রায় 2.5 ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিলেন তারা। পরবর্তীতে এখানকার স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং প্রশাসনের যৌথ হস্তক্ষেপে কিন্তু এই রাস্তাটি কিন্তু ছেড়ে দেওয়া হয় এবং সেই রাস্তাটিতে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু আমার পিছনে এই মুহূর্তে সেই বাসাটি রয়েছে যে বাসায় এই শিশুকন্যাটি হত্যার কাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখানে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর আসার কথা রয়েছে, যাকে কেন্দ্র করে কিন্তু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। একই সাথে এখানে কিন্তু স্থানীয় যে সকল মানুষরা বিক্ষোভ করেছেন তারা কিন্তু সেই বাসার সামনে জড়ো হয়ে রয়েছেন। তাদের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছিল যে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু একটি বিচার, খুব তাড়াতাড়ি দৃশ্যমান একটি বিচার যেন করা হয়, সেই দাবি নিয়ে কিন্তু তারা আজ সকাল থেকে দফায় দফায় বিভিন্ন কর্মসূচি দিয়েছে এবং তাদের সর্বশেষ এই বিক্ষোভ পরবর্তী সময়ে তারা প্রধানমন্ত্রীর
জন্য অপেক্ষা করছেন এবং প্রধানমন্ত্রী আসার পর কি রায় কি ঘোষণা দিবেন সেই বিষয়ের জন্যই কিন্তু এখানে তারা অপেক্ষা করছেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর সেই বাড়িটির ঠিক সামনে, যে বাড়িটিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই বাড়ির সামনে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু হাজার হাজার জনসাধারণের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু প্রধানমন্ত্রী আসার অপেক্ষায় রয়েছেন। একই সাথে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু বিভিন্ন প্রশাসনের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু মোতায়েন করা হয়েছে। আমি যদি এখানকার যারা আছেন বিক্ষোভকারী তাদের সাথে যদি একটু কথা বলে জানার চেষ্টা করি যে আজকের আপনাদের এখানে অবস্থান কেন, যদি আজকে আমাদের এখানে অবস্থান হচ্ছে যেই রামিসা হত্যার আমরা সর্বোচ্চ বিচার চাই এবং রামিসা হত্যার যেন এই বাংলাদেশ সরকার যেন এই রামিসা হত্যার বিচার দিয়ে গণতান্ত্রিক যেই মানুষের অধিকার সেটা যেন ফিরে আসে। ন্যান্সি, এই ছিল রাজধানীর সেই মিরপুরের বাসাটির সামনে থেকে রামিসা হত্যা ঘটনার সর্বশেষ পরিস্থিতি। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় ডিএমপি কমিশনারকে 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে ব্যবস্থা নেওয়ার কথাও জানান আইনমন্ত্রী। রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে মঙ্গলবার নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জানান, মাগুরার আসিয়া হত্যা এবং রাজধানীর রামিসা হত্যা পুরো সমাজকে নাড়া দিয়েছে। এমন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে মামলার জট, সেই জট নিরসনের জন্য আমরা পদক্ষেপ নেব। আসিয়ার ক্ষেত্রে যেটা ঘটেছে, আমরা আমাদের হাতে যতটুকু ছিল 7 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার ব্যবস্থা করেছিলাম। 1 মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়েছিল। এর থেকে দ্রুততম সময়ে যদি বিচার করা হয় তাহলে সেই বিচার প্রশ্নবিদ্ধ হবে। এ ঘটনায় তদন্ত শেষ করে 1 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। বিচারহীনতা নিয়ে রামিসার বাবার মন্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিচার প্রক্রিয়া দ্রুত করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার। আমরা এটাকে সর্বোচ্চ। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। রামিসা হত্যার সাথে যারা জড়িত তাদেরকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। যে মূল যে আসামি সে ঘটনার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে এবং আমাদের অল্প সময়ের মধ্যেই আমরা যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত কার্য সমাপ্ত করে তদন্ত রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করব। রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী বর্তমানে কারাগারে আছেন। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। দ্রুত শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে। পাশাপাশি তনু হত্যার মতো মামলাগুলো দ্রুত নিষ্পত্তির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সরকার আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরত চায় উল্লেখ করে তিনি বলেন, বিচারাধীন ব্যক্তির বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা গণমাধ্যমের অনুসরণ করা উচিত। বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শিশু রামিসা হত্যাকাণ্ড সহ সমসাময়িক নানা ইস্যুতে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা এটুকু এসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। তিনি জানান, অপরাধ দমনে যা যা করা দরকার তাই করবে সরকার। এ কাজ সফল করতে পুলিশ বাহিনীর পুনর্গঠন কাজ চলছে। আমাদের অনেক কিছু করার বাকি আছে, সেটা আমরা মানি, কিন্তু সরকারের বয়স তো প্রায় 3 মাস। তো 3 মাসে আমরা কেবল সব কিছু রিফর্ম করে সুষ্ঠুভাবে
সামনের দিনে কিভাবে আমরা কাজ করব, এই পলিসিগুলো, এই সিদ্ধান্তগুলো নিতেই সময় লাগে। বাস্তবতা বিবেচনায় নতুন আইন প্রণয়ন কিংবা সংস্কার করতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, তনু হত্যার মতো বিলম্বিত বিভিন্ন মামলা নিষ্পত্তিতে কাজ করছে সরকার। তনু হত্যা মামলাটি সহ আরও কিছু মামলা আমরা লিস্টেড করেছি, যেগুলো অনেকটা দীর্ঘদিন যাবৎ বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনতে সক্ষম হয় নাই, সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। যেমন তনু হত্যা মামলার একজন আসামি আমরা অ্যারেস্ট করে তার সাথে ডিএনএ ম্যাচিং করার বিষয়টা এখন প্রক্রিয়ায়। ভারতে পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে আনা ও গণমাধ্যমে তার বক্তব্য প্রচার নিয়েও কথা বলেন তিনি। আইনিভাবে চাই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলার ফেস করুক। আদালতের যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে সেই ব্যক্তির বক্তব্য প্রচারের, সেই ক্ষেত্রে পারে, কারণ আদালতে নিষেধাজ্ঞা আছে কিনা আমি সে জানি না। আদালতে নিষেধাজ্ঞা থাকলে সেটা গণমাধ্যমের ফলো করা উচিত। ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের কিছু বলার নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ আমরা ঠেকানোর জন্য আমরা সতর্ক অবস্থায় আছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আপনি বললেন যে ঈদের ছুটিতেও ইপিআই কর্মসূচির সঙ্গে নিয়মিতভাবে হামের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে হাম নিয়ে এক সেমিনারে এই কথা বলেন তিনি। এদিকে রাজধানী সহ সারা দেশে এখনো অপ্রতিরোধ্য হাম। নিয়ন্ত্রণহীনভাবে আক্রান্ত হচ্ছে শিশুরা। 24 ঘন্টায় সারা দেশে হামে আরও 7 জনের মৃত্যু হয়েছে। নরসিংদীর ইমন পেশায় ওয়েব ডেভেলপার। হাম আক্রান্ত 1.5 বছরের মেয়ে সুমাইয়াকে ভর্তি করান মহাখালী ডিএনসিসি হাসপাতালে। মেয়ে সুস্থ হওয়ার পর এবার হামে আক্রান্ত 3.5 বছরের ছেলে ওসামা। সন্তানের পাশেই থাকছেন ইমন, অফিস করছেন ভার্চুয়ালি। প্রথম দিকটা একটু অনেকটা মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম, যখন ছেলে মেয়ে দুজনেই আর কি অসুস্থ ছিল। তো এখন তো আলহামদুলিল্লাহ সুস্থতার দিকে। প্রথম দিকে আমি কাজ করি নাই, যখন বেশি অসুস্থ ছিল তখন তো আমার এটা মানসিকভাবে প্রস্তুত নাই কাজ করার জন্য। যখন মেয়েটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে, ছেলেটা সুস্থতার দিকে, তখন আর কি কাজে একটু মনোনিবেশ করছে। টঙ্গীর নুরি আলমের 9 মাস বয়সী মেয়ে নুসাইরা জান্নাত নিজুম 14 দিন ধরে হাম জটিলতায় কাতরাচ্ছে এই হাসপাতালের বেডে। আশঙ্কাজনক অবস্থায় শেষমেশ নেওয়া হচ্ছে আইসিইউতে। বাচ্চার হচ্ছে নিউমোনিয়া থেকে হচ্ছে বাচ্চার এখন শ্বাসকষ্টের সমস্যা বেশি, এই জন্য বলছে যে আইসিইউতে পাঠাই দিবে। মায়ের উদ্বিগ্নতা ও বাবার দুশ্চিন্তা। কখন বুঝি হাম কেড়ে নেয় প্রিয় সন্তানকে। ভর্তি শিশুদের এমন করুণ দৃশ্য মেনে নিতে পারছেন না স্বজনরা। শ্বাসকষ্ট, কাশি, ডবল নিউমোনিয়া হয়ে গেছে। ঢাকা মেডিকেল থেকে এখানে পাঠাইছে যে এখানে নাকি এই হাম রোগের চিকিৎসা করানো হয়। তো এখানে এসে ভর্তি করছি, তারপর মোটামুটি আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। হাম ডেডিকেটেড মহাখালী ডিএনসিসি হাসপাতালে এভাবেই প্রতিদিন ভর্তি হচ্ছে শতাধিক রোগী। 24 ঘন্টায় এ হাসপাতালে হামে মারা গেছে আরও 1 শিশু। এই সময়ে সারা দেশে মৃত্যু হয়েছে 7 জনের। এ পর্যন্ত 67 দিনে সারা দেশে হামে মারা গেছে 488 জন। এদিকে বৃহস্পতিবার দুপুরে হাম বিষয়ক এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবার ঈদের ছুটির মধ্যে ইপিআই এর সঙ্গে হামের টিকা কর্মসূচিও চলবে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা শ্রম দিয়ে অন্তত হামটাকে একদিন আগে, একদিন পিছিয়ে, একদিন আগে এই জায়গাটায় রাখতে পেরেছি এবং আশা করি অ্যান্টিবডি ক্রিয়েট হওয়ার পরে আগামী খুব স্বল্প সময়ের ভিতরে হামটা বেশ কমে আসবে, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি উদ্যোগের পাশাপাশি অভিভাবকদের সচেতনতাই পারে শিশুদের নিরাপদ রাখতে। ডাক্তারদের উপরে না, এই যে ডাক্তারদের। হিমেল, দেশ টিভি, ঢাকা। খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে 6টি বিতরণ কোম্পানি। পিআরসির গণশুনানিতে বলছে, পাইকারি বিদ্যুতের দাম, জ্বালানি ব্যয় ও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে পরিচালন খরচ বেড়েছে। এ কারণেই মূল্য সমন্বয়ের প্রয়োজন। এদিকে ভোক্তাদের স্বার্থে ক্যাব সব প্রস্তাবকে অযৌক্তিক বলে দাবি করেছে। এমনকি দাম কমানোর শুনানি আয়োজনেরও দাবি ওঠে। বিদ্যুতের দাম সমন্বয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির গণশুনানি শেষ হয়েছে। এতে পৃথক পৃথক প্রস্তাব তুলে ধরে 6টি বিতরণ কোম্পানি। কোম্পানিগুলো জানায়, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে পরিচালন ব্যয় বেড়েছে।
শুনানিতে অংশ নিয়ে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব মূল্য বৃদ্ধির সব প্রস্তাবের বিরোধিতা করেছে। ভোক্তা প্রতিনিধিরা বলছেন, সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত। দাবি উঠে দাম কমানোর শুনানি আয়োজনেরও। একসময় ৬,০০০ ২,০০০ টাকা রিক্সার মধ্যে একটা নাম্বার প্লেট ছিল, একটা মিনিমাম বৈধতা ছিল ইউনিয়ন পরিষদে নানা কিছুতে। তো যাদের কোনো বৈধতাই এস্টাবলিশড হয়নি এখনো, তাদের জন্য চিন্তা ভাবনার করার বিষয়টা আপনারা আরেকটু ভেবে দেখবেন। বেশিরভাগ অঞ্চলে কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। এই গ্রাহককে যদি তারা সার্ভিস দিতে পারতো, তারা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি লাভজনক প্রতিষ্ঠান থাকতো, কিন্তু তারা সেদিকে যেতে পারেনি। গরিব মেহনতি মানুষের, নিম্নবিত্ত মানুষের পকেট কেটে আরো সংকট তৈরি করি, তাহলে এর থেকে তো মুক্তি পাবো না। সুতরাং সেইটাও আমাদের এই সমস্ত কোম্পানির সবার এই অ্যাটিটিউড থাকতে হবে। বিআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ভোক্তা স্বার্থের বাইরে যাবে না তারা। আপনাদের বক্তব্য যেটা বলছিলাম যে এটা লিখে নেওয়া হয়েছে এবং রেকর্ডেড হয়েছে। কমিশনের অন্যতম দায়িত্ব, প্রধান দায়িত্ব ভোক্তার স্বার্থ দেখা। নিঃসন্দেহে আমরা এটা থেকে বিচ্যুত হব না। শুনানির প্রথম দিনে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 21% বাড়ানোর প্রস্তাব দিয়েছিল পিডিবি। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রাম নগরীর বাকুলিয়া থানার চেয়ারম্যান ঘাটা এলাকায় 4 বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। এই নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? সর্বশেষ অবস্থা একেবারে এখানে খুবই গুরুতর অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে বাকুলিয়া চরঘাটা এলাকায় যে ঘটনা ঘটেছে, 4 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় এখন একেবারে উত্তপ্ত একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানকার যে স্থানীয়রা আছে তারা একে একে জড়ো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শত শত স্থানীয়রা জড়ো হয়েছেন এবং তারা দাবি করছেন যে সেই ধর্ষককে তারা জনসম্মুখেই কিন্তু শাস্তি দিতে চান। সেই তাদের এই দাবিকে কেন্দ্র করে কিন্তু পুলিশের সাথে তাদের পাল্টা ধাওয়া ঘটে। তারা এখনো পর্যন্ত পুলিশ আসলে যে আসামি মনির উদ্দিনকে এখনো নিয়ে যেতে পারেননি। তাকে ঘিরেই আসলে পরিস্থিতি আসলে দেখা যাচ্ছে যে একেবারে কন্ট্রোলের বাইরে। অতিরিক্ত কিন্তু পুলিশও মোতায়েন করা হয়েছে, তারপরও কিন্তু এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। একদিকে দেখা যাচ্ছে যে এখানকার স্থানীয়রা পুলিশকে কেন্দ্র করে পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ করেছেন এবং পুলিশও কিন্তু তাদেরকে কন্ট্রোল করার জন্য তাদেরকে উদ্দেশ্য করে টিয়ার সেল এবং ছোড়াগুলি নিক্ষেপ করেছেন। আমরা দেখতে পেয়েছি এখানকার স্থানীয়রাও কিন্তু গুলি খেয়েছে এবং টিয়ার সেলে আহত হয়েছেন এবং সেই সাথে এখানকার পুলিশরাও কিন্তু দেখা গিয়েছে যে আহত হয়েছেন এবং বেশ কয়েকজন পুলিশ এবং স্থানীয় আহত হয়েছেন। এমনটাই আমরা দেখতে পেয়েছি। এখানে স্লোগানে একেবারে মুখর হয়ে আছে এই পুরো চরঘাটা এলাকায় যে বাড়িতে আসলে ঘটনাটি ঘটেছে সেইখানে আসলে দেখা যাচ্ছে যে খুবই ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। যেখানে আসামি রয়েছে সেখানে যাকে বন্দি করে রাখা হয়েছে সেখানে তাকে যাচ্ছে না। এখানকার স্থানীয়রা বলছেন যে তাদের হাতেই আসলে তাকে তুলে দিতে হবে, আসামিকে তুলে দিতে হবে। তারা জনসম্মুখে আসলে তাকে শাস্তি দিবে। সারা দেশে যেভাবে শিশুদেরকে ধর্ষণের ঘটনা ঘটছে তাই তারা এত ক্ষিপ্ত হয়েছেন বলে জানা যায়। এই ছিল সর্বশেষ তথ্য। পায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজা হক পায়েল। এবার 2026-27 অর্থ বছরের বাজেট বিশ্লেষণ। চলতি অর্থ বছরে এপ্রিল পর্যন্ত এনবিআর কর আদায় করেছে 3,30,000 কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যমাত্রার মাত্র 65%। অন্যদিকে বেসরকারি বিনিয়োগ জিডিপির 22% নেমে এসেছে, যা 11 বছরের মধ্যে সর্বনিম্ন। বৃহস্পতিবার পিআরআই আয়োজিত সেমিনারে উঠে আসে এসব তথ্য। পরিস্থিতি উত্তরণে বাজেট রাজস্ব ও মুদ্রানীতির শৃঙ্খলার পাশাপাশি উৎপাদনশীল খাতে সংস্কারের তাগিদ দেন অর্থনীতিবিদরা। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই আয়োজন করে প্রবৃদ্ধি পুনরুদ্ধার ও প্রাক বাজেট সংস্কার শীর্ষক সেমিনার।
সেমিনারে উঠে আসে দেশের অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব সক্ষমতা শক্তিশালীকরণ, আর্থিক খাতের সংস্কার, প্রবৃদ্ধি পুনরুদ্ধারে করণীয় এবং বাজেট পূর্ব অগ্রাধিকার। এ সময় দেশের অর্থনীতির চিত্র তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান। জানান, টানা ৮ মাস ঋণাত্মক প্রবৃদ্ধির পর এপ্রিলে রপ্তানি বেড়েছে ৩৩%। আর ২০২৫-২৬ অর্থ বছরের এপ্রিল পর্যন্ত এনবিআর এর কর আদায় হয়েছে ৩,৩০,০০০ কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যমাত্রার মাত্র ৬৫%। বেসরকারি বিনিয়োগ জিডিপির ২২% নেমে এসেছে, যা গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন। আমাদের একটা নতুন গ্রোথ মডেল দরকার এবং পলিসি মেকারদের ফোকাস হতে হবে প্রোডাক্টিভিটি এন্ড নট পপুলিজম। বিদেশি বিনিয়োগ বাড়াতে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে জোর দেওয়া জরুরি বলে জানান পিআরআই চেয়ারম্যান। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমরা বলে যাচ্ছি ২০ বছর ধরে, we have not been able to do one free trade agreement. কেন? বিকজ অফ আর, আমি সেই শব্দটা ইউজ করছি, গার্গান্টুয়ান ট্যারিফ স্ট্রাকচার। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, অতীতের সংস্কার নিয়ে আলোচনা হলেও বাস্তবায়নে জোর পায়নি। রাষ্ট্রের উপর মাফিয়াতন্ত্রের প্রভাব ঠেকানো সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। রিফর্মের কথা বলছি, বাট রিফর্মটা যেন একটা স্লোগানে পরিণত না হয়। সব জায়গায় বলছি রিফর্ম রিফর্ম, কিন্তু আসলে কার্য তো দেখা যায় না। আমরা এমনকি যে একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টের সময়ও দেখলাম যে রিফর্মের মধ্যে আলাপ হয়েছে, কিন্তু রিফর্ম বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো সাফল্য দেখা যায়নি। উদ্যোগ হয়তো কিছুটা নেওয়া হয়েছে, কিন্তু সাফল্য দেখা যায়নি। দেশে বিনিয়োগ বৃদ্ধিতে রাজনৈতিক ও নীতিগত স্থিতিশীলতা জরুরি বলেও জানান এ অর্থনীতিবিদ। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। উত্তরার দিয়াবাড়ি হাট ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় গরুতে সয়লাভ হয়ে গেছে। বাকি দিনগুলোতে হাটে আরো পশু বাড়বে, এতে লোকসানের শঙ্কায় আছেন বিক্রেতারা। তবে ক্রেতারা বলছেন ছোট গরুর দাম বেশি। রাজধানীতে বড় হাটের পাশাপাশি জমে উঠেছে কিছু ছোট ছোট হাট। ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। উত্তরার দিয়াবাড়িতে বসছে পশুর হাট। কোরবানির ১ সপ্তাহ বাকি থাকতেই এ পশুর হাটটি জমে উঠেছে। ছোট বড় গরুতে সয়লাভ হয়ে গেছে হাটটি। ৭ দিন আগেই দিয়াবাড়ি হাটে প্রচুর গরু এনেছেন বিক্রেতারা। ঈদ যতই ঘনিয়ে আসবে হাটে গরুও বাড়বে, এতে লোকসানের আশঙ্কা করছেন অনেক বিক্রেতা। বড় গরুর বিক্রেতারা বলছেন দাম আশানুরূপ মিলছে না। ছোট গরুর বিষয়, বড় গরুর বিষয় আলাদা। ছোট গরু আমরা যে গরু আমাদের কিছু ব্যাপারী গরু কিনা আছে, আমাদের কিনা আছে, ও গরু ১৭০-৮০ কিনা, সেই গরু এখানে দাম বলে ১৩০-৩৫, হাইস্ট গেলে ৪০। ক্রেতারা বলছেন দাম বেশি। জানান ছোট গরুগুলো গেলবারের চেয়ে ১০ থেকে ২০ হাজার টাকা বেশি দাম চাইছেন বিক্রেতারা। দাম অনেক বেশি মনে হচ্ছে আর কি, মানে ইয়ার চেয়ে অনেক বেশি, মানে যেরকম হওয়া উচিত আর কি তার চেয়ে অনেক বেশি আর কি। এদিকে খিলক্ষেত এলাকায় বনরূপা হাউজিং এর স্থানীয়ভাবে একটি পশুর হাট জমতে শুরু করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হচ্ছে গরু। সবাই সাধ্যের মধ্যে পশু কিনে নিয়ে যেতে পারবে বলে আশ্বাস দেন এ হাটের ইজারাদার আর বিক্রেতারা। আপনার ক্রেতারা সাশ্রয়ী মূল্যে নিতে পারবে, এটা আমি আশাবাদী। হাটে পশু থাকলেও এখনো ক্রেতা সমাগম তেমন নেই। এবার গরম বেশি, ফলে কোরবানির ২-১ দিন আগে ক্রেতাদের ভিড় বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা। আরিফিন ঈশা, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। রাত পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।